বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ বর্ষের প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি জাফর নাহার, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান। তোমাদের আজকে আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের যে বিষয়টি আছে, ফরেন রিলেশন অফ বাংলাদেশ বা বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, এই বিষয়টির সাথে আমি কথা বলবো। তোমরা জানো, তোমরা সবাই সিলেবাসের শুরুতেই দেখবে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেখানে বলা হয়েছে ফরেন পলিসি, কনসেপ্ট, অবজেক্টিভ, বিহেভিয়ার অ্যান্ড ডিটারমিনেন্টস। সেখানে আমি প্রথমে শুরু করতে চাচ্ছি ফরেন পলিসিটা কী সেটি আমরা দেখব, এবং তার সাথে সাথে ফরেন পলিসির যে বা পররাষ্ট্রনীতির যে সংজ্ঞাগুলো, আর তার সাথে সাথে বৈশিষ্ট্যের কিছু অংশ আমি পড়ানোর চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। আমরা মনে করছি পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বুঝি। প্রথমে আমরা দেখব যে পৃথিবীর কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ না। কোনো না কোনো দিক থেকেই তারা, বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তারা একে অপরের উপর নির্ভরশীল। আর এই নির্ভরশীলতার সূত্র ধরেই প্রত্যেকটা রাষ্ট্র একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করে। কি করে? নির্ভরশীল বলেই একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। এইভাবেই পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে তাদের পারস্পরিক প্রয়োজনে, পারস্পরিক সহযোগিতামূলক সদিচ্ছার উপর ভিত্তি করেই পররাষ্ট্র সম্পর্ক দানা বেঁধে ওঠে। তাহলে তোমরা দেখছো পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তারা তাদের পারস্পরিক প্রয়োজনে, পারস্পরিক সহযোগিতামূলক সদিচ্ছার উপর ভিত্তি করে পররাষ্ট্র সম্পর্ক তৈরি করে। এবং বলা হয় যে এই যে পারস্পরিক নির্ভরশীলতা আদান প্রদানের ব্যবস্থা কিভাবে কার্যকরী হবে এবং কোন নীতির ভিত্তিতে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হবে, বিভিন্ন রাষ্ট্র সে বিষয়ে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করে। স্বল্পকালীন ও দীর্ঘকালীন লক্ষ্য ও বিভিন্ন বিষয় বিচার বিবেচনার ভিত্তিতেই অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? সেটি হচ্ছে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রের সাথে সম্পর্ক গ্রহণের ক্ষেত্রে বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তারা পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক প্রয়োজন এবং সহযোগিতামূলক সদিচ্ছা, এই তিনটি বিষয়কে প্রাধান্য দেয়। এবং এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে একটি পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হওয়ার মধ্য দিয়েই তাদের একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের স্বল্পকালীন অথবা দীর্ঘকালীন সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আমরা চলে যাই এই পররাষ্ট্রনীতি পরিভাষাটি। পররাষ্ট্র এবং নীতি এই দুটি শব্দের সংযুক্তি। নিজের দেশ ছাড়া অন্য সব দেশই কিন্তু বিদেশ। আবার অন্য পক্ষে নীতি হলো কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য একটি পদ্ধতি। সেক্ষেত্রে পররাষ্ট্রনীতি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার নীতি বা পদ্ধতি। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে একটা রাষ্ট্র তার স্বার্থ রক্ষা করার জন্য সে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে, এবং এই স্বার্থ রক্ষা করতে গিয়ে সে কিন্তু তার স্বার্থকেই বেশি প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। এবং যে রাষ্ট্রের সাথে আমি সম্পর্ক তৈরি করব সে রাষ্ট্রও কিন্তু তার স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেবে, এবং এভাবে উভয়ের স্বার্থকে সমন্বয় সাধন করেই পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক তৈরি হয় একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের। এখানে দেখা যায় যে কোনো রাষ্ট্রের সম্পূর্ণ নীতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে তার অভ্যন্তরীণ নীতি বা ডোমেস্টিক পলিসি, আর একটি হচ্ছে তার পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। একটি হচ্ছে অভ্যন্তরীণ নীতি বা ডোমেস্টিক পলিসি, আর একটি হচ্ছে পররাষ্ট্রনীতি
বা ফরেন পলিসি। আমরা বিসমার্কের একটা কথা জানি, সেখানে তিনি বলেছেন অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হচ্ছে পররাষ্ট্রনীতি, অর্থাৎ ডোমেস্টিক পলিসিটাই এক পর্যায়ে গিয়ে ফরেন পলিসিতে রূপ নেয়। এখন আমরা প্রথমে দেখি অভ্যন্তরীণ নীতি বলতে আমরা কী বুঝি। অভ্যন্তরীণ নীতি বা ডোমেস্টিক পলিসি। অভ্যন্তরীণ নীতি হচ্ছে একটি দেশের অভ্যন্তরের সকল বিষয় ও কার্যক্রম, একটি দেশের অভ্যন্তরের সকল বিষয় ও কার্যক্রম। এই সকল বিষয়গুলো কি? এক হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, খনিজ সম্পদ, স্বাস্থ্য ব্যবস্থা, আইন প্রণয়ন, অর্থ, কর, প্রাকৃতিক সম্পদ, সামাজিক উন্নয়ন, ব্যক্তিগত অধিকার এবং স্বাধীনতা। এই সবগুলো বিষয় একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ যে বিষয়গুলো, এগুলো নিয়ে যে কার্যক্রম, সেটি হচ্ছে তার অভ্যন্তরীণ নীতি। আর পররাষ্ট্র সম্পর্কের মধ্যে আমরা বলছি যে এই অভ্যন্তরীণ নীতি যখন বর্ধিত আকারে কার্যক্রম শুরু করে, তখন সেটিকে আমরা বলি পররাষ্ট্রনীতি। পররাষ্ট্র সম্পর্কের মাধ্যমে একটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থ অর্জন ও সুরক্ষিত করতে চায়, জাতীয় স্বার্থ অর্জন ও সুরক্ষিত করতে চায়। এই লক্ষ্যে উপনীত হতে প্রয়োজন হচ্ছে সুসংহত, শৃঙ্খলাবদ্ধ ও সুনির্দিষ্ট নীতি। এই নীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। তাহলে আমরা কি বললাম? পররাষ্ট্র সম্পর্কের মাধ্যমে একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থ অর্জন ও সুরক্ষিত করতে চায়, এবং এই জাতীয় স্বার্থ অর্জন ও সুরক্ষিত করতে হলে তার দরকার হচ্ছে সুসংহত, শৃঙ্খলাবদ্ধ ও সুনির্দিষ্ট নীতি। এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এই সুনির্দিষ্ট নীতিই হচ্ছে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। তাহলে আমরা দেখলাম পররাষ্ট্রনীতি বলতে খুব সাধারণ ভাষায়, সাদামাটা ভাষায় আমরা কি বুঝি, বা ফরেন পলিসি বলতে আমরা কি বুঝি। কোনো কোনো দেশে এই ফরেন পলিসি, আমাদের দেশে যেটিকে বৈদেশিক নীতি বলা হয়, কোনো কোনো দেশে এটিকে বিদেশ নীতিও বলা হয়ে থাকে। তাহলে আমরা এবার চলে যাই সংজ্ঞায়। বড় বড় মানুষরা কি বলেন সেটি আমরা দেখি। প্রথমে আমরা দেখি স্লেচার। স্লেচারের বইটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। স্লেচারের যে বই, সেটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। তিনি যা বলেছেন সেটির ভাষান্তরে আমরা এটি পাই। তা হচ্ছে পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র যে পরিকল্পনা, উদ্দেশ্য ও কার্যক্রম গ্রহণ করে, সেটি হলো পররাষ্ট্রনীতি। স্লেচারের বক্তব্যকে ভাষান্তর করলে এটি দাঁড়ায়, সেটি হচ্ছে পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্র যে পরিকল্পনা, উদ্দেশ্য ও কার্যক্রম গ্রহণ করে, সেটি হলো পররাষ্ট্রনীতি। এরপর আমরা চলে যাই হার্টম্যানের কথায়। হার্টম্যান, তার বইটির নাম হচ্ছে রিলেশনস অফ নেশনস। হার্টম্যানের বইয়ের নাম হচ্ছে রিলেশনস অফ নেশনস। তার বক্তব্য হচ্ছে এরকম, বাংলা করলে এটি দাঁড়ায় যে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্রসমূহ যে বিচার বুদ্ধি সম্পন্ন নীতি অনুসরণ করে, তাকেই পররাষ্ট্রনীতি বলে। দীর্ঘমেয়াদী উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্রসমূহ যে বিচার বুদ্ধি সম্পন্ন নীতি অনুসরণ করে, তাকে পররাষ্ট্রনীতি বলে। এরপর আমরা চলে যাই লার্চার অ্যান্ড সাইদ। তার বইয়ের নাম হচ্ছে কনসেপ্টস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। কনসেপ্টস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। এখানেও বাংলা ভাষা করলে দাঁড়ায়, যেটি বাংলা ভাষান্তর করলে সেটি হচ্ছে আন্তর্জাতিক পরিবেশে রাষ্ট্র প্রতিনিয়ত নানা প্রকার ক্রিয়া প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। সেগুলোর মোকাবেলা করতে গিয়ে তারা যে নীতি স্থির ও কার্যকরী করে, তাকে বলা হচ্ছে পররাষ্ট্রনীতি। আন্তর্জাতিক পরিবেশে রাষ্ট্র যে নানা প্রকার ক্রিয়া প্রতিক্রিয়া বা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়, এবং সেগুলো মোকাবেলা করতে গিয়ে তারা যে নীতি স্থির ও কার্যকরী করে, সেটিকে বলা হচ্ছে পররাষ্ট্রনীতি। তাহলে আজকে আমরা কি বুঝলাম? পররাষ্ট্রনীতি বলতে আমরা
কি বুঝি? একটি দেশের একটি দেশ তার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য বা সুরক্ষিত করার জন্য সে যে সুসংহত, শৃঙ্খলাবদ্ধ ও সুনির্দিষ্ট নীতি তৈরি করে, যেটির দ্বারা সে অন্য একটি রাষ্ট্রের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করে, যার দ্বারা সেই নিজের দেশের নিরাপত্তা, নিজের দেশের শৃঙ্খলা, নিজের দেশের পরিবেশ বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি সব কিছুকে ব্যালেন্সড রাখে বা নিয়ন্ত্রণে রাখে বা সঠিক পথে রাখে, সেটিকে আমরা বলি পররাষ্ট্রনীতি। এরপর আমরা চলে যাই পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো কী, এগুলো ফিচার্স অফ ফরেন পলিসি। পররাষ্ট্রনীতির এই যে সংজ্ঞাগুলো আমরা পড়লাম, 2-3টে সংজ্ঞার যেগুলো আমরা বাংলা ভাষান্তর পড়লাম, সেখানে সেগুলো বিশ্লেষণ করলে আমরা এর কিছু বৈশিষ্ট্য পাই। প্রথম বৈশিষ্ট্যটাই আমরা সংজ্ঞার মধ্যে পেয়েছিলাম, সেটি হচ্ছে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট, যেটি পররাষ্ট্রনীতির মূল তথ্য বা মূল বিষয়, যে আমার জাতীয় স্বার্থ রক্ষা করার জন্যই আমি পররাষ্ট্রনীতি তৈরি করছি। এবং এখানে বলা হচ্ছে সে কারণেই জাতীয় স্বার্থই পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য। বলা হয়ে থাকে যে জাতীয় স্বার্থের উপরই যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি গড়ে ওঠে এবং এই পররাষ্ট্রনীতির মাধ্যমেই একটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থ অর্জনের চেষ্টা চালায়। এবং এভাবে বলা হয়ে থাকে যে জাতীয় স্বার্থের ধারণা প্রত্যেক রাষ্ট্রের জাতীয় লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ জাতীয় মূল্যবোধের কাঠামোর উপর নির্ভরশীল। এরপর আমরা চলে যাই দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটা পার্মানেন্ট ইন্টারেস্ট বা স্থায়ী স্বার্থ। পররাষ্ট্রনীতির মধ্যেই নিহিত থাকে তুলনামূলকভাবে স্থায়ী স্বার্থ, যেটি কোনো রাষ্ট্র সবসময় সংরক্ষণ করতে এবং সেই স্বার্থে বাড়াতে চেষ্টা করতে থাকে এবং সবসময় তারা এই যে তুলনামূলকভাবে যেগুলো স্থায়ী স্বার্থ একটি রাষ্ট্রের, সেগুলি সবসময় সংরক্ষণ করতে চায় এবং এগুলো বাড়াতেও চায়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পররাষ্ট্রনীতি, সেটি হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থান, যেটাকে আমরা বলি পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহ অবস্থান। পররাষ্ট্রনীতির একটা বড় বৈশিষ্ট্য যে এই যে আমরা পররাষ্ট্রনীতি তৈরি করছি জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য, সেটির আরেকটি বড় বিষয় হচ্ছে যে শান্তিপূর্ণ সহ অবস্থান। যে রাষ্ট্রটির সাথে আমি আমার পররাষ্ট্র বিষয়ক সম্পর্ক তৈরি করব বা জাতীয় স্বার্থ রক্ষার জন্য সম্পর্ক তৈরি করব, সেই রাষ্ট্রের সাথে আমার একটা শান্তিপূর্ণ সহ অবস্থান থাকতে হবে। সেই শান্তিপূর্ণ সহ অবস্থান নীতির উপর ভিত্তি করে বা আস্থা রেখেই রাষ্ট্র একদিকে রাষ্ট্রের নিজস্ব অঙ্গনে তার স্থিতিশীল অবস্থা বজায় রাখে, ঠিক এমনিভাবেই অন্যদিকে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার উপর ভিত্তি করে সারা বিশ্ব একটা শান্তিময় পরিবেশ তৈরি করতে চায়। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে সে নিজের রাষ্ট্রে যেমন একটা শান্তিপূর্ণ পরিবেশ রাখে, ঠিক একইভাবে আন্তর্জাতিক বাজারেও, আন্তর্জাতিক বিশ্বেও সে একটি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করে। আরেকটি হচ্ছে ধারাবাহিকতা। এটিকে বলা হচ্ছে এটি অন্যতম বৈশিষ্ট্য, ধারাবাহিকতা। কারণ পরিবেশ পরিস্থিতির কারণে যে কোনো সময় পররাষ্ট্রনীতি আমরা চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারে, কিন্তু তার মানে এই না যে পুরনো যেটা আছে সেটা আমরা ভুলে যাব, সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম কিছু নাই। আবার এরকমও হতে পারে না যে পররাষ্ট্রনীতি একটা আমরা বললাম যে এটা বাদ দিয়ে আবার নতুন পররাষ্ট্রনীতি নিয়ে নিলাম, এরকম কিছু না। সব সময় সব কিছুই আন্তর্জাতিক ব্যবস্থায় সব কিছু একটু ধারাবাহিকতা বজায় রেখে সব কাজগুলো করা হবে, যাতে করে কি হবে, যদিও একটা সরকার পরিবর্তিত হয়ে যাবে, সেই সরকার আবার নতুন ধরনের পররাষ্ট্রনীতি সে পছন্দ করবে, কিন্তু সেটি আগেরটার সাথে ধারাবাহিকতা বজায় রেখে করতে হবে। হঠাৎ করে নতুন একটা কিছু আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না বা করা উচিত হবে না, যেটি রাষ্ট্রের যে এক্সিস্টেন্স বা তার টিকে থাকার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আরেকটি বলা হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ফরেন পলিসির যে ফিচার্সগুলো আছে, সেখানে আরেকটি কথা বলা হয়, সেটি হচ্ছে সিদ্ধান্ত ও কার্যক্রমের সমন্বয়। এখানে আমরা দেখি আমরা যারা নীতি নির্ধারণ করে আর যারা নীতিকে কার্যকর করে, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন এটি খুব দরকার।
তাই একইভাবে এই কথাটার অর্থই হচ্ছে সিদ্ধান্ত ও কার্যক্রমের সমন্বয় ঘটানো। যেটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যে বিষয়গুলো, যে পররাষ্ট্রনীতিগুলো গ্রহণ করা হচ্ছে, যে নীতিগুলো গ্রহণ করা হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য, সেগুলো যেন সমন্বয় নয়, এটি হচ্ছে এগুলো যেন মনিটর করা হয়। যেটি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেটি যে কার্যকর করা হচ্ছে, এই দুইয়ের মাঝে সমন্বয় সাধন করা বা মনিটরিং করা, যাতে কখনোই ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। আমরা 3-4 বন্ধু একসাথে বসবো, আমরা 3-4 4 রকম কথা বলবো, কিন্তু আমরা সবসময় যেন এই 4 রকম কথার মধ্যেও যেন একটা সমন্বয় থাকে, যেন কোনো কথা থেকে বিচ্ছিন্ন মনে না হয়। এটিকে বলা হচ্ছে সিদ্ধান্ত এবং কার্যক্রমের সমন্বয়, যেটি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব দরকার। তাহলে আমরা দেখি যে আমরা আজকে আমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। প্রথম চ্যাপ্টার হচ্ছে ফরেন পলিসি। এটি তোমাদের বাংলা বইতে আছে, যেমন পররাষ্ট্রনীতির ধারণা, উদ্দেশ্যাবলী, আচরণ ও নিয়ামক। এখানেই আমি প্রথম যে অংশটা পররাষ্ট্রনীতির সংজ্ঞা এবং পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য, এই বিষয়টি আজকে পড়িয়ে দিলাম। এই বিষয়গুলো খুব ভালো করে মন দিয়ে ভালো করে যদি শোনো, তাহলে বইয়েরও দরকার হবে না। সেটি যদি মন দিয়ে শুনে একটু লিখে এবং আমি মনে করি তোমাদের যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, তোমাদের এই কোভিডকালীন সময় বাড়ি থেকে তোমরা যেহেতু কেউ বেরোচ্ছ না, তোমাদের উচিত হবে এই নোটগুলা শেষ করে ফেলা। যেগুলো পড়ানো হচ্ছে সেই পড়াগুলো গুছিয়ে রেডি করে ফেলা। প্রত্যেকটা পেপারে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা পেপারে তোমাদের খুব সম্ভবত তোমাদের 8টা বা 9টা পেপার। তোমাদের এই 9টা পেপারকেই তোমাদেরকে 9টা পেপার এই নভেম্বরের মধ্যে, খুব সম্ভবত নভেম্বর, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি তোমাদের পরীক্ষা কখন হবে। আমি আশা করছি যে তোমাদেরকে আমি এই যে এপ্রিল থেকে পড়ানো ক্লাস শুরু করলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 6 মাসের মধ্যে আমি তোমাদের সিলেবাস শেষ করে দেব। এবং যদি এর আগেই শেষ করতে পারি, তাহলে আমরা রিভিশনে যাব, বা আমরা অন্য কোনো উপায়ে এগুলোকে আরও বেশি আত্মস্থ করা যায় কি না, আরও বেশি মেমোরাইজ করা যায় কি না, সেটা আমরা চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। আমি মনে করি যেদিন যে ক্লাসটা হবে সেদিনই যদি সেই ক্লাসটা আমরা বসে, আমি চেষ্টা করব যেদিনে আমার ক্লাস, রুটিন অনুযায়ী যেদিন আমার ক্লাস, সেদিন সকালেই ক্লাসটা আপলোড করে ফেলতে, যাতে করে তোমরা শুনো, সারাদিনে যেটা আপলোড হবে সারাদিনে তোমাদের কাছে পৌঁছাবে, সন্ধ্যায় তোমরা এটা নোট করে বা পড়ে রেডি করে ফেলতে পারো। তবে বারবারই একটা কথা বলছি, কখনোই তোমাদের উচিত হবে না ফেলে রাখা। কখনোই তোমরা ফেলে রাখবে না যে এই কাজটা আমি কালকে করব, আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখবে না। যেদিনের কাজ সেদিনই ওই কাজটা শেষ করে ফেলবে, সেদিনই ওই ক্লাসের পড়াটা করে ফেলবে, যাতে করে আল্লাহ মাফ করুক ভবিষ্যতে পরবর্তী দিন বা কালকের দিন বা পরশু দিন তুমি কোনো সমস্যায় পড়তে পারো, তোমার পরিবারে কেউ অসুস্থ হতে পারে, তুমি তখন ক্লাসটা করতে পারবে না, তো ক্লাস থেকে তুমি পিছিয়ে যাবে। সে কারণেই যখন কাজ তখনকারই কাজটা শেষ করে ফেললে আমি মনে করি খুব বেশি সমস্যা হবে না। আর একটা বড় কাজ, সেটি হচ্ছে এই যে কোভিডকালীন সময়ে আমরা সব সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আমাদের পরিবারকে, আত্মীয় স্বজনকে, বন্ধুবান্ধবকে, পাড়া প্রতিবেশীকে, সবার জন্য দোয়া করতে হবে। সবাইকে যেন সৃষ্টিকর্তা সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আমাদের সবার জন্য সবাইকে আল্লাহ যেন আমাদেরকে ভালো কিছু দেন। সুতরাং আমরা সবাই পড়াশোনা করব, তার সাথে সাথে আমরা যে সৃষ্টিকর্তাকে ডাকবো এই কোভিডকালীন সময়ে, আমরা যেন সবার জন্য ভালো কিছু চিন্তা করি, ভালো কথা বলি এবং ভালো মানুষের সাথে ভালো আচরণ করি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।